মর্নিং স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই ভালো আছো। যে পড়া দিয়েছিলাম বাড়িতে নিশ্চয়ই করেছো। আমরা সেন্টেন্স নিয়ে আগের ক্লাসে আলোচনা করেছিলাম, সেন্টেন্সের ভাগগুলো নিয়ে। পরের যে ভাগগুলো ছিল সেইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। কি কি ভাগ বাকি ছিল? অপটেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই তিনটে ভাগ বাকি ছিল। এইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা অপটেটিভ সেন্টেন্স এইটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? অপটেটিভ সেন্টেন্স কথাটার বাংলা হচ্ছে ইচ্ছাসূচক বাক্য, ঠিক আছে? ইচ্ছাসূচক বাক্য। তাহলে প্রথমে আমরা জেনে নেব যে অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছাসূচক বাক্য কাকে বলে। যে বাক্যের মাধ্যমে কোনো ইচ্ছা, আশা, প্রার্থনা বা আশীর্বাদ প্রকাশ করা হয় তাকে বলে অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছাসূচক বাক্য। যে বাক্যের মাধ্যমে কোনো ইচ্ছা, আশা, প্রার্থনা, আশীর্বাদ ইত্যাদি প্রকাশ করা হয় তাকেই বলা হয় অপটেটিভ সেন্টেন্স। তাহলে ইংরেজিতে আমরা কি বলতে পারি? A sentence that expresses a prayer, blessing or wish is called optative sentence. বুঝেছো? এই অপটেটিভ সেন্টেন্স তাহলে কি হল? বাংলাটা কি জানলাম? ইচ্ছাসূচক বাক্য। তার মানে আমাদের মনের বিভিন্ন ইচ্ছা প্রকাশ করে, এই সেন্টেন্সগুলোর মাধ্যমে আমরা প্রকাশ করি। এই সেন্টেন্সগুলো সাধারণত মে ভার্ব দিয়ে শুরু হয়, অন্যান্য দিয়েও শুরু হয়, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে মে ভার্ব দিয়ে শুরু হয়, ঠিক আছে? দেখো, আমরা প্রথমে একটি এক্সাম্পল দিলে বা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। প্রথমে লিখছি, দেখো, মে গড ব্লেস ইউ। ভগবান তোমার মঙ্গল করুন। এটা আমি ভগবানের কাছে প্রার্থনা করতে পারি, এটা আমার প্রার্থনা প্রকাশ পাচ্ছি। আবার দ্বিতীয়তে লিখছি, দেখো, মে ইউ লিভ লং। বুঝেছো? এখানেও এটা আশীর্বাদ যে তুমি দীর্ঘজীবী হও, এটা বড়রা ছোটদেরকে সাধারণত আশীর্বাদ করে থাকে। আবার দেখো, আমি লিখছি মে ইউ in life। বুঝেছো? এই যে তিনটে আমি এক্সাম্পল লিখলাম, উদাহরণ দিলাম, এই তিনটে যে সেন্টেন্স লিখলাম, এই তিনটে সেন্টেন্সেরই দেখো আমাদের মনের ইচ্ছা, আশীর্বাদ, প্রার্থনা, এই তিনটে সেন্টেন্সের মাধ্যমেই প্রকাশ পাচ্ছে। যে প্রথমে দেখো, ভগবান তোমার মঙ্গল করুন। দ্বিতীয়টিতে বলছে কি, তুমি দীর্ঘজীবী হও। শেষে বল তুমি জীবনে সফল হও। সব এই যে মনের ইচ্ছাই যে প্রকাশ পেল, এটাকেই বলা হচ্ছে, এই ধরনের সেন্টেন্সগুলোকেই বলা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এবং এই সেন্টেন্সগুলোর শেষে সাধারণত নোট অফ এক্সক্লেমেশন বা বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করা হয়। দেখো, বিস্ময়সূচক চিহ্ন কাকে বলি আমরা? একটা দাড়ির নিচে একটা ফুটকি, এটাকেই বলা হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন বা নোট অফ এক্সক্লেমেশন। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এবার আমরা যে পরের ভাগটি আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটি নিয়ে আলোচনা করব। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আমরা কি করব? আলোচনা করব। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স এর বাংলাটা আগে জেনে নিই, চলো। ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। এই ধরনের বাক্য আগে আমরা শিখেছি, কিন্তু এর নিয়ম কানুনগুলো আমরা সেভাবে জানতাম না। এইখানে আমরা এর নিয়ম কানুনগুলো সঠিকভাবে জানবো। তাহলে প্রথমে জানবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে। যে সেন্টেন্সের দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকেই বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। যে সেন্টেন্সের দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকেই বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। ইংরেজিতে আমরা কি বলতে পারি বলো তো? A sentence that asks a question is called an interrogative sentence. A sentence that asks a question is called an interrogative sentence. এবারে এই যে নিয়মের কথা আমি বলছিলাম,
কতগুলো নিয়মে এই ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য তৈরি করা হয়। বুঝতে পেরেছো? প্রথম নিয়মটা দেখো। প্রথম নিয়মে আমরা আগে জেনেছি যে অক্সিলারি ভার্ব কাকে বলে বা হেল্পিং ভার্ব, যাকে বাংলায় আমরা সাহায্যকারী ক্রিয়া বলি, কাকে বলে আমরা জানি। মনে আছে তো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ইত্যাদি যে ভার্বগুলো আছে এগুলোকেই বলা হয় হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। আমি দুটো উদাহরণ লিখছি, দেখো, এক্সাম্পল দিচ্ছি। প্রথমটাই লিখছি, দেখো, উই আর স্টুডেন্টস। দেখো কি লিখলাম, উই আর স্টুডেন্টস। আরেকটি লিখছি, আই এম গোয়িং টু স্কুল। বুঝেছো? এটা এমনি দুটো বাক্য লিখেছি। তাহলে একে এই বাক্যগুলোকে আমরা ইন্টারোগেটিভ করব কি করে? আমরা এখানে হেল্পিং ভার্ব কোনটা বলো তো? যে আর, প্রথম সেন্টেন্সে হচ্ছে আর, দ্বিতীয় সেন্টেন্সে হচ্ছে অ্যাম। এই হেল্পিং ভার্বগুলো কি হবে? সাবজেক্টের আগে বসবে। বুঝতে পেরেছো? সাবজেক্টের আগে বসবে। এখানে সাবজেক্ট হচ্ছে প্রথম সেন্টেন্সে উই, দ্বিতীয় সেন্টেন্সে আই। আগে প্রথম সেন্টেন্সটা দেখে নি, চলো। প্রথম সেন্টেন্স থেকে কি করব? আর কে আগে নিয়ে আসবো, হেল্পিং ভার্বটাকে আগে আনবো। আর, উই, সাবজেক্ট তারপরে গেল, স্টুডেন্টস অবজেক্ট লাস্টে আছে। বুঝতে পেরেছো? তাহলে সাবজেক্টের আগে চলে এলো কে? হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। দ্বিতীয় সেন্টেন্সে দেখো কি আছে, আই এম গোয়িং টু স্কুল লিখেছি। তাহলে এটাকে কি করে ইন্টারোগেটিভ করব? তাহলে এখানে সাহায্যকারী ক্রিয়া কে? অ্যাম। তাহলে অ্যাম কে আমি কি করব? সাবজেক্টের আগে, আই এর আগে আনবো। তাহলে কি লিখবো? অ্যাম আই গোয়িং টু স্কুল। বুঝতে পেরেছো? অ্যাম আই গোয়িং টু স্কুল। তাহলে আমরা একটা নিয়ম কি জানলাম, যে যদি সেন্টেন্সের মাঝে সাহায্যকারী ক্রিয়া বা হেল্পিং ভার্ব থাকে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে আমরা কি করব? সাবজেক্টের আগে হেল্পিং ভার্বকে বসাবো। ঠিক আছে? এবং আর মনে রাখবো কি বলতো, যখন আর প্রথমে আসবে, সাবজেক্টের আগে এসে যাবে, তখন আর এর এ লেটারটা কি? এখানে আর এর এ লেটার, দ্বিতীয় সেন্টেন্সে অ্যাম এর এ লেটার, এই যে লেটারগুলো কি হাতের হয়ে যাবে? ক্যাপিটাল লেটারে। অর্থাৎ সাবজেক্টের আগে যখনই হেল্পিং ভার্ব বসবে, তার প্রথম লেটারটা কি হাতের হয়ে যাবে? বড় হাতের হবে বা ক্যাপিটাল লেটারে হবে। সেকেন্ড সেন্টেন্সে আই মাঝখানে থেকেও বড় হাতের কেন হয়েছে এটা তোমরা জানো, যে আই যেখানেই থাকুক সেন্টেন্সের মাঝে, শেষে বা প্রথমে যেখানেই থাকুক, সে সবসময় একটা আই ওয়ার্ডটি বড় হাতের হয়। এটা একটা নিয়ম জানলাম। ঠিক আছে? এরপরে দেখো, এরপরে যদি আমি বলি, যদি সেন্টেন্সের হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া না থাকে, তাহলে আমরা কি করব? কি করব? মনে আছে আমি নেগেটিভ সেন্টেন্স যখন শিখিয়েছিলাম, আমি একটা কথা বলেছিলাম। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমি কি বলেছিলাম বলো তো? নেগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে সাবজেক্টের পরে ডু বসিয়ে বা ডাজ বসিয়ে আমরা নেগেটিভ সেন্টেন্স করার কথা শিখেছিলাম। এখানে কি করতে হবে? যদি না থাকে, কি বলতো, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া না থাকে, তাহলে সাবজেক্টের আগে আমরা ডু বা ডাজ বসিয়ে সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করব। ঠিক আছে? এবারে তোমাদেরকে উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে। দেখো আমি লিখছি, ইউ প্লে ক্রিকেট। ঠিক আছে? এই সেন্টেন্সে দেখো কোনো হেল্পিং ভার্ব নেই, আছে কি? নেই। প্লে মূল ভার্ব আছে। তাহলে আমরা কি করব? সাবজেক্টকে ইউ, এর আগে আমরা কি বসাবো? ডু। আমরা আগে একবার জেনে নিয়েছিলাম কি, আই, ইউ, উই, দে, এগুলোর কাছে সময় ডু বসে, আর হি, সি, ইট বা যে কোনো নামের ক্ষেত্রে ডাজ বসে। এটা আমরা জেনেছিলাম। তাহলে ইউ আছে, তাহলে কি বসবে? ডু বসবে। তাহলে আমরা আগে চলো কি বসাবো? ডু বসাই। ডু ইউ প্লে ক্রিকেট? ডু ইউ প্লে ক্রিকেট?
অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সাবজেক্টের আগে আমরা কি করব, ডু অথবা ডাজ বসাবো। এখানে ইউ আছে বলে ডু বসেছে। পরে আরেকটি উদাহরণ দিচ্ছি, দেখো, সি গোজ টু মার্কেট। বুঝেছ? সি গোজ টু মার্কেট লিখেছি। সি আছে বলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মূল ভার্বে এস বাই এস যোগ হয়, তাহলে গো আছে, গোজ হয়েছে। তাহলে এখানেও এটা মূল ভার্ব, তাহলে এর আগে কি বসাবো? আমি কি বলেছি, হি, সি, ইট বা যে কোনো নাম হলে ডাজ বসবে। তাহলে সাবজেক্টের আগে কি বসাবো, ডাজ বসাবো। কি বসাবো, ডাজ। ডাজ শি গো টু মার্কেট? বুঝতে পেরেছ? ডাজ শি গো টু মার্কেট, মূল ভার্বের ইয়েস লাগছে না কেন, না এখানে আমরা ডাজ করেছি বলে ইয়েস বসেছে, এখানে মূল ভার্বে আর ইয়েস বসবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যদি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব না থাকলে তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি করব, সাবজেক্টের আগে ডু অথবা ডাজ বসিয়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব। বুঝতে পেরেছ? এরপরে আরেকটি নিয়ম জেনে নিই, চলো। এই নিয়মটা আমরা জানি কিন্তু আরেকবার এখানে জেনে নেব। দেখো, সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, যদি না বোধক হয়, তাহলে আমরা কি করব? না বোধক মানে তোমরা জানো তো, একটা নট ওয়ার্ড আমরা ব্যবহার করি সাধারণত সেন্টেন্সে। তাহলে কি করব, যদি নেগেটিভ হয় তখন আমরা নাউনের আগে বসবে নটটা আর প্রোনাউনের পরে বসবে নট। ঠিক আছে? নাউনের আগে বসবে নট আর প্রোনাউনের পরে বসবে নট যদি সেন্টেন্সটা হয়। প্রথমে আমি যদি লিখি, দেখো, দ্য বয়েজ আর নট লেজি। ঠিক আছে? দ্য বয়েজ আর নট লেজি, বালকগুলো অলস নয়, লিখলাম। তাহলে এখানে নাউন কে বলো তো? নেগেটিভ সেন্টেন্স নট আছে, এটা বুঝতেই পারছো। এখানে নাউন হচ্ছে কে বলো তো? বয়েজ। তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে, তাকে তো প্রথমেই আনবো, সাবজেক্টের আগে আনবোই। তাহলে প্রথমে লিখবো কি, আর। নাউন বয়েজ আছে, তাহলে নাউনের কি বলেছিলাম, নটটা কোথায় বসবে? নাউনের আগে। তাহলে আর এর পরে আমরা কি বসাবো বলো তো? নট। আর নট দ্য বয়েজ লেজি, আর নট দ্য বয়েজ লেজি। বুঝতে পারলে? এই ঠিক পরের সেন্টেন্সে একটা উদাহরণ দিচ্ছি, দেখো, আমি লিখলাম দে আর নট লেজি, তারা অলস নয়। তাহলে দে হচ্ছে প্রোনাউন, বয়েজের পরিবর্তে দে বসেছে, নাউনের পরিবর্তে দে বসেছে। তাহলে অক্সিলারি ভার্বও আছে, ইন্টারোগেটিভ করব কিভাবে? আমরা আরটাকে প্রথমে সামনে নেব, হেল্পিং ভার্বকে সামনে নেব। প্রথমে কি লিখবো তাহলে? আর দে নট লেজি। তাহলে কি হলো, প্রোনাউন দে, দের পরে দেখো নট বসেছে। আবার নাউনের ক্ষেত্রে কি হয়েছে, আগে নট বসেছে। বুঝতে পেরেছো? এই নিয়মটা আমরা জানলাম। আর যে ডব্লিউএইচ ওয়ার্ডগুলো আছে, আমরা জানি যে প্রশ্ন করি তো ডব্লিউএইচ ওয়ার্ডগুলো দিয়ে বিভিন্ন প্রশ্ন করি। যেমন ধরো যে ওয়ার্ডগুলো হোয়াট, হাউ, হু, হোয়ার ইত্যাদি বিভিন্ন ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা কি করি, এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা প্রশ্ন করে থাকি। যেমন সবসময় আমরা বলি হোয়াট ইজ ইউর নেম, হাউ ওল্ড আর ইউ, হু আর ইউ, হোয়ার আর ইউ গোয়িং। আমি জানি তোমরা প্রত্যেকটি সেন্টেন্সের মানে জানো, তো আমি বলছি হোয়াট ইজ ইউর নেম মানে তোমরা জানো তোমার নাম কি, হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত, হু আর ইউ তুমি কে, হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ। এই যে প্রশ্নগুলো ডব্লিউএইচ ওয়ার্ড দিয়েও আমরা প্রশ্ন করি। বুঝতে পেরেছ? এবং এই ধরনের সেন্টেন্স বা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা শেষে তাহলে কি বসাই, কি চিহ্ন বসাই? একে বলে নোট অফ ইন্টারোগেশন, বা আমরা বাংলায় বলি প্রশ্নবোধক চিহ্ন। এই চিহ্নটাকে আমরা কি বলি? এই যে চিহ্নটা, এটাকে বলি আমরা প্রশ্নবোধক চিহ্ন বাংলায় বলি, ইংরেজিতে বলি নোট অফ ইন্টারোগেশন। এর শেষে, সেন্টেন্সগুলোর শেষে এই চিহ্ন বসবে। বুঝতে পেরেছো?
এবারে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স এটা নিয়ে আলোচনা করব। বাংলায় আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে বলি আবেগসূচক বাক্য, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা জেনে নিই, চলো, যে কাকে বলে এক্সক্লেমেটরি সেন্টেন্স। যে সেন্টেন্সে বা বাক্যের মাধ্যমে কোনো তাৎক্ষণিক বিস্ময়, আনন্দ, দুঃখ, ক্রোধ, ঘৃণা প্রভৃতি যে আবেগ বা অনুভূতিগুলো প্রকাশ পায় তাকেই বলে এক্সক্লেমেটরি সেন্টেন্স বা আবেগসূচক বাক্য। বুঝতে পেরেছ? ইংরেজিতে আমরা কি বলতে পারি? অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সপ্রেস আ পাওয়ারফুল ফিলিং অফ সারপ্রাইজ, জয়, গ্রিফ or approval. বুঝেছ? An exclamatory sentence express a powerful feeling of surprise, joy, grief or approval. বুঝতে পেরেছ? এখানে আমি কয়েকটি সেন্টেন্স লিখেছি, এর মাধ্যমে এই এক্সাম্পলগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। উদাহরণগুলো দেখো, প্রথমেই লিখেছি হুররে মাই সিস্টার ইজ কামিং। হুররে মানে কি আনন্দ, কি মজা, আজ আমার বোন আসছে। পরেরটাই দেখো লিখেছি অ্যালাস মাই ডগ ইজ ডেড। হ্যাঁ, অ্যালাস মানে কি দুঃখ, অ্যালাস মাই ডগ ইজ ডেড, হায় আমার কুকুরটি মারা গেছে। পরের সেন্টেন্সে দেখো লিখেছি ফাই ইউ আর এ লায়ার। ফাই বলতে ছি, ধিক্কার জানানো, ছি তুমি মিথ্যেবাদী। এরপরে লিখেছি হাস দ্য টিচার ইজ কামিং। হাস মানে আমরা কি ভয় পেয়ে যাই, চুপ করতে বলি, হাস চুপ, শিক্ষক বা শিক্ষিকা আসছেন। বুঝতে পেরেছ? তাহলে এই যে হুররে ওয়ার্ড, আনন্দ, খুব আনন্দ প্রকাশ পাচ্ছে, আমার বোন আসছে। আবার অ্যালাস দুঃখ, আমার কুকুরটা মারা গেছে, মাই ডগ ইজ ডেড। আবার বলছি দেখো ফাই ইউ আর এ লায়ার, ধিক্কার জানাচ্ছি, ছি জানাচ্ছি, লজ্জার এটা যে তুমি একজন মিথ্যেবাদী। এরপরে বলছি হাস, আসতে বলছি, ভয় পাচ্ছি একটু, যে টিচার ইজ কামিং, শিক্ষক বা শিক্ষিকা আসছেন। বুঝতে পেরেছ? এই ওয়ার্ডগুলোর মাধ্যমে আমাদের মনের কি হচ্ছে বলতো, তাৎক্ষণিক মানে আবেগ বা অনুভূতি প্রকাশ পাচ্ছে। বোন আসছে বলেই আমি খুব আনন্দ পাচ্ছি, তাৎক্ষণিক, বা এলো বলেই তো আনন্দ পেলাম। কুকুরটি মারা গেল বলেই আমি দুঃখ পেলাম, সঙ্গে সঙ্গেই দুঃখ পেলাম। এরপরে দেখো ফাই মানে কোনো কেউ মিথ্যে বলছে, সঙ্গে সঙ্গে আমি খুব তাকে ধিক্কার জানালাম, আমার লজ্জা লাগলো। তারপরে দেখো হাস, এটা দিয়ে আমি কি করলাম, ভয় পেলাম যে শিক্ষক বা শিক্ষিকা আসছে। এই ধরনের সেন্টেন্সে আমরা কি করি, প্রথমে দেখো এই ওয়ার্ডগুলো যে ইউজ করেছি না, হুররে, অ্যালাস, ফাই, হাস, এগুলোর পরে আমরা সাধারণত নোট অফ এক্সক্লেমেশন বা বিস্ময়সূচক চিহ্ন বসাই, আর সেন্টেন্সের শেষে সাধারণত আমরা ফুল স্টপ দিয়ে শেষ করি। বুঝতে পেরেছ? এই পুরো যেটা পড়ালাম পুরোটা পড়বে, তোমাদের পড়া থাকছে অপটেটিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষ পর্যন্ত। ঠিক আছে? পেজ নম্বর 12, লেসন 3, পেজ নম্বর 12-এর অপটেটিভ সেন্টেন্স থেকে পেজ নাম্বার 13-এর শেষ পর্যন্ত, এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষ পর্যন্ত সবাই পড়া করবে।